রাজ্যের নিজস্ব আয় সেই আয়টা ছাড়িয়ে গেল। অর্থাৎ সরকারটা এই 25-26 অর্থবর্ষে চলবে কেন্দ্রীয় বরাদ্দ, কেন্দ্রীয় অনুদান এবং আবার নতুন করে ঋণের টাকায়। যে তৃণমূলের স্থানীয় নেতারা ভাবছেন এটা তাদের বাপের টাকা, এবং যেহেতু তাদের বাপের টাকা, প্রত্যেকটি পুজো কমিটিকে তারা নিয়ন্ত্রণ করছেন। এবং আমাদের এখানে রাজ্যপাল বলে একজন মানুষ আছেন, তিনি কি করেন আমি জানি না। তিনি 2018 সাল থেকে এই বেআইনি সংবিধান বিরোধী কাজটা হচ্ছে, কিন্তু উনি আজ পর্যন্ত রাজ্য সরকারকে সতর্কও করেননি। আপনি এটা বলতে চাইছেন যে রাজ্য সরকারের সংবিধান বিরোধী কাজ করার আইনি অধিকার রয়েছে? এ প্রশ্নটা আমার থাকলো। জানেন, মিড ডে মিলে বরাদ্দ হচ্ছে কেন্দ্র রাজ্য মিলে 6 টাকা 76 পয়সা। 6 টাকা 76 পয়সায় দুপুরবেলায় কি পুষ্টিকর খাবার দেওয়া যায় আমি জানি না। একটা ডিমের দাম 7 টাকা 8 টাকা। অর্থাৎ মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তিনি ক্লাবগুলোকে বলছেন তোমরা দুর্নীতি করো, তোমরা একটা মিথ্যে হিসেব দাখিল করে দাও, আমার সরকার সেটা গ্রহণ করবে। একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজ্যের সরকারি কর্মচারী অর্থাৎ আপনারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে বকেয়া 25% ডিএ, সেই ডিএ আপনারা পেলেন না, এখনো সেই অধিকার থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ঘোষণা করছেন যে এইবারে পুজোর অনুদান 85 থেকে বেড়ে সোজা 1,10,000। কিভাবে দেখছেন? অন্যদিকে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, প্রতি বুথ পিছু 10 লক্ষ টাকা করে, কি বলবেন সে বিষয়ে? দেখুন, প্রথমেই বলি যে এই যে টাকাটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এটা কিন্তু তার ব্যক্তিগত জমিদারির অর্থ ভাণ্ডারের টাকা নয়, এটা হচ্ছে রাজকোষের টাকা। যে রাজকোষে আমরা সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের কষ্টার্জিত উপার্জন থেকে কর দিই, সেই করের টাকায় পুষ্ট হয়। তা সেই টাকা যখন খরচ হবে, তখন মুখ্যমন্ত্রীকে বা সাধারণ মানুষের কাছে জবাব দিতে হবে যে কোন খাতে আপনি খরচ করছেন, কেন করছেন। প্রথম, আপনি যে কথাটা বললেন যে 1,10,000 টাকার অনুদান, না, অনুদানটা 1,10,000 নয়। আমি আপনাকে বলছি, ধরুন যে পুজোর গড় বাজেট 5 লাখ টাকা, তাতে ওরা 1,10,000 টাকা পেল এই অনুদান বাবদ। বিদ্যুৎ বাবদ সাশ্রয় হচ্ছে 80% ছাড়, সেখানে 45,000 টাকা। এবার পুরসভা এবং দমকলের ফি মুকুবে ছাড়, সেখানে হচ্ছে 10,000 টাকা। এবং হোর্ডিং অর্থাৎ বিজ্ঞাপন কর বাবদ ছাড়, সেখানে হচ্ছে 5,000 টাকা। মানে যার 5 লাখ টাকা গড় বাজেট পুজোর, তাকে সরকার দিচ্ছে 1,70,000 টাকা। ঠিক একই নিয়মে যার পুজোর বাজেট গড় 15 লাখ টাকা, সে পাচ্ছে 2,20,000 টাকা। যার বাজেট 25 লাখ টাকা, সে পাচ্ছে 2,75,000 টাকা। অর্থাৎ বাজেট যত বাড়বে, এই যে অনুদানের টাকাটা তত বাড়বে। এখন আপনি স্বাভাবিকভাবে বলুন যে এই টাকাটা দেয়া হচ্ছে কোথা থেকে? ঋণ করে। সরকারের অবস্থাটা কীরকম, আর্থিক অবস্থাটা? এই সরকার যখন ক্ষমতায় আসে, তখন রাজ্য সরকারের উপর ঋণ ছিল 1,92,000 কোটি টাকা, এবং 79,000 কোটি টাকা তার মধ্যে স্বল্প সঞ্চয় থেকে ঋণ। অর্থাৎ এই ঋণটা হচ্ছে বাধ্যতামূলক। মানে তখন যদি অসীম দাশগুপ্ত বা অশোক মিত্র অর্থমন্ত্রী না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা এই শশী পাঁজা এরা অর্থমন্ত্রী হতেন, এরাও কিন্তু ওই 79,000 টাকার ঋণ নিতে বাধ্য হতেন, কারণ স্বল্প সঞ্চয় থেকে এই ঋণটা নেওয়া বাধ্যতামূলক ছিল। এখন উনি আসার পরে চিটফান্ডের রমরমা হলো, যার ফলে স্বল্প সঞ্চয়ে মানুষ জমানো ভুলে গেল, এটা রইল না। তাই মানে পূর্বতন সরকার এই নিজেরা স্বেচ্ছায় ঋণ নিয়েছিলেন ওই 1,13,000 টাকা মতো। 1,13,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছিলেন, যেটা তারা স্বেচ্ছায় নিয়েছিলেন। এবার এই সরকারের 2025-26 অর্থবর্ষের শুরুতে ঋণের পরিমাণটা হচ্ছে 7,71,670 কোটি টাকা। 7,71,670 কোটি টাকা। এবং এইটা যখন এই অর্থবর্ষে শেষ হবে, তখন এটা 8 লক্ষ কোটি ছাড়িয়ে যাবে।
এবার গত বছর ঋণ নিয়েছিলেন 65,139 কোটি টাকা, এবছর আরও বেশি ঋণ নেবেন। এখন ঋণ নেওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই ঋণের পুরো টাকাটা খরচ করছেন অনুৎপাদক খাতে, যার ফলে ঋণের একটা দুষ্টু চক্রে সরকার জড়িয়ে পড়ছে এবং ঋণ শোধ করার জন্য আবার ঋণ। পরিস্থিতিটা কীরকম দেখুন, যে গত অর্থবর্ষে রাজ্য সরকার শুধু এই যে 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার ঋণ শোধ করবেন 81,510 কোটি টাকা, 81,510 কোটি টাকা, এবং রাজকোষ ঘাটতি আছে 35,315 কোটি টাকা। মোট হলো 1,16,826 কোটি টাকা। রাজ্যের নিজস্ব আয়, সেই আয়টা ছাড়িয়ে গেল। অর্থাৎ সরকারটা এই 25-26 অর্থবর্ষে চলবে কেন্দ্রীয় বরাদ্দ, কেন্দ্রীয় অনুদান এবং আবার নতুন করে ঋণের টাকায়। তাহলে পরিস্থিতিটা কি ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন। এবং যে কোনো একটা পশ্চিমবাংলার মানুষের মাথায় এখন 75,000 টাকার দেনা, এবং এই অর্থবর্ষের শেষে সেটা 83,000 টাকা প্রতি মানুষের প্রতি দেনা হয়ে যাচ্ছে। এখন সরকার এই যে দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন, এই বিপুল টাকা খরচ করবেন, তা এই টাকাটা কিন্তু ঋণ করে দেবেন। এ একটা অদ্ভুত অবস্থা। এখন আমরা তো এই প্রশ্ন করতেই পারি যে তুমি অর্থনীতিটাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছো যে রাজস্ব খাতে তোমার যা নিজস্ব আয়, সেই আয়টা ঋণের সুদ দিতে এবং রাজস্ব ঘাটতি মেটাতে চলে যাচ্ছে। মানে তোমার হাতে আর এক নয়া পয়সা থাকছে না। কেন্দ্রীয় সরকার যদি বরাদ্দ কমিয়ে দেয় বা না দেয়, অনুদান কমিয়ে দেয় বা না দেয়, এবং বাজার থেকে তোমরা যদি ঋণ করতে না পারো, এমনিতেই ঋণ গ্রহণযোগ্যতা সরকারের কমছে, তাহলে কিন্তু সরকারটা দেউলিয়া হয়ে যাবে। এই অবস্থায় আবার ধার করে দুর্গাপুজোর অনুদান 2018 সাল থেকে এটা হয়েছে, এবং এর একটা মারাত্মক সামাজিক দিক আছে। সেটা কি? আমি শব্দচয়নে খুব সতর্ক থেকেই বলছি। 2018 সালের আগে কি পুজো হতো না? হতো। আমরা নির্ভয়ে 4 দিন এই পুজোটা আমরা উপভোগ করতাম, বিভিন্ন লোক নির্ভয়ে যেতাম, কোনো রকম আড়ষ্টতা, কোনো রকম অস্বাচ্ছন্দ্য আমাদের থাকতো না। কিন্তু এই 2018 থেকে এই সরকারি অনুদানটা দেয়া শুরু হওয়ার পর থেকে আমি শব্দচয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি যে তৃণমূলের স্থানীয় নেতারা ভাবছেন এটা তাদের বাপের টাকা, এবং যেহেতু তাদের বাপের টাকা, প্রত্যেকটি পুজো কমিটিকে তারা নিয়ন্ত্রণ করছেন, এবং পরিস্থিতিটা এমন দাঁড়িয়ে যাচ্ছে, আগে দুর্গাপুজোটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান ছিল, এখন এইটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, এবং সমাজের ব্যাপক অংশ যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারা কিন্তু এখন দুর্গাপুজোয় যেতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হচ্ছেন, অস্বাচ্ছন্দ্য বোধ করছেন, বিব্রত বোধ করছেন। অর্থাৎ মানুষের একটা সামাজিক অনুষ্ঠানকে উনি তৃণমূলের রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করে দিয়েছেন। আচ্ছা, এই যে রাজ্য সরকার একেবারে সুপ্রিম কোর্টে যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করছে, সেই ফাইলে তিনি বলছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোষাগারে টাকা নেই, আয় যদি 100 টাকা হয়, ব্যয় হচ্ছে 130 টাকা। তাহলে সেই জায়গায় এই টাকাগুলো এত ঋণ। আপনাদের তো এই ভিডিওটা চলবে আর সরকারের কর্তা ব্যক্তিরাও দেখবেন। তা আমি বলছি, এই সরকার প্রতিটি কথা বলে মিথ্যে কথা, এবং এমএ অ্যাপ্লিকেশনও যা বলেছে সেটা মিথ্যে। 1 নম্বর দেখুন, 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দ রাজ্য সরকার করেছিলেন, তার মধ্যে 25,262 কোটি টাকা খরচ করেননি। আর অর্থ কমিশন যে বরাদ্দ করেছিল কেন্দ্রীয়, তার মধ্যে 9,000 কোটি টাকা খরচ করেননি। তাহলে 34,262 কোটি টাকা রাজ্য সরকারের রাজকোষে পড়ে আছে, যেটা রাজ্য কর্মীদের বেতন এবং পেনশনের টাকা। তা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বলেছিলেন যে এই বকেয়া দিয়ে দিতে 23,000 কোটি টাকা লাগবে। তা সুপ্রিম কোর্টে গিয়ে ওনারা বললেন না, ওটা 41,700 কোটি টাকা লাগবে। মানে কলকাতা থেকে দিল্লি গিয়ে টাকাটা ডবলেরও বেশি হয়ে গেল। তা আমি ওই 41,750 কোটি টাকাই ধরে নিলাম। তাহলে তার 25% দিতে বলেছে, মানে 10,500 কোটি টাকার মতো সরকারের রাজকোষে পড়ে আছে। 34,262 কোটি টাকা সরকার দিতে পারেন না। সেখানে এমএ অ্যাপ্লিকেশানে লিখেছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বাবদ তাকে নাকি বাজেটে 600 টাকা বরাদ্দ রাখতে হয়। একেবারে মিথ্যে কথা। হেলথ স্কিম চালু হয়েছে 16 বছর, 16 বছরে হেলথ স্কিম বাবদ
এই ক্লেম মেটাতে রাজ্য সরকার মোট খরচ করেছে 256,50,00,000 টাকা। আর প্রতি বছর প্রিমিয়াম বাবদ রাজ্য কর্মী এবং পেনশনারদের থেকে আয় হয় 134 কোটি টাকারও বেশি। অর্থাৎ 2 বছরের আয় রাজ্য সরকারের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম খাতে, সেটা মানে ওই 16 বছরের যে খরচ তার থেকে বেশি। তার মানে 14 বছরের পুরো আয় রাজ্য সরকারের লাভ। তা শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে তাদেরকে এই হেলথ স্কিমে আনা হোক, কিন্তু সরকার আনছেন না, বলছেন আর্থিক সংকট। একেবারে মিথ্যে বলছেন, মানে তাদেরকে এই স্কিমের সুযোগ দেবেন না, স্বাস্থ্যের সুযোগ দেবেন না, এই জন্য দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের সরকার মিথ্যে কথা বলছেন। দ্বিতীয় বিষয়টা আপনাকে বলি, যেটা হচ্ছে এই যে অনুদান দেয়া হচ্ছে, এই অনুদানটা কিন্তু একেবারে পুরোপুরি সংবিধান বিরোধী। এবং আমি জানি না, আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে একটা রাজ্য সরকার সে যদি সংবিধান বিরোধী কাজ করে, বেআইনি কাজ করে, তাহলে সেই কাজটা রোখার জন্য, সেই কাজে সরকারকে সতর্ক করার জন্য দুটো ব্যবস্থা আমাদের সংবিধানে আছে। 1 নম্বর হচ্ছেন মহামান্য রাজ্যপাল, তিনি এই সংবিধান বিরোধী ব্যবস্থা হলে সরকারকে সতর্ক করবেন, এবং সরকার যদি না শোনে তিনি রাষ্ট্রপতির কাছে জানাবেন যে সরকার এই সংবিধান বিরোধী কাজটা করছে। তা আমাদের এখানে রাজ্যপাল বলে একজন মানুষ আছেন, তিনি কি করেন আমি জানি না। তিনি 2018 সাল থেকে এই বেআইনি সংবিধান বিরোধী কাজটা হচ্ছে, কিন্তু উনি আজ পর্যন্ত রাজ্য সরকারকে সতর্কও করেননি, আগের কোনো রাজ্যপালও করেননি, এবং রাষ্ট্রপতিকে জানানোনি। দ্বিতীয় বিষয় হচ্ছে বিচার বিভাগ। এটা আমি বুঝতে পারি না যে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সরকারকে ভয় পান? তাদেরও তো দেখার কথা যে সরকার, রাজ্য সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা। আমি আপনাকে বলছি কেন সংবিধান বিরোধী। সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার চ্যাপ্টারের 28 নম্বর ধারায় এবং 27 এবং 28 নম্বর এই দুটো ধারায় বলা আছে, করটা দেয় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান নির্বিশেষে সকলে, ধর্ম দেখে কিন্তু কর হয় না। তা এই করের টাকা কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো ধর্মীয় উৎসব, মন্দির মসজিদ নির্মাণ, এমনকি কোনো স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা যাবে না, কারণ ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই হিসেবে এই যে পুজো অনুদান দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন, পুরোহিতদের ভাতা দিচ্ছেন, জগন্নাথ মন্দির করছেন সরকারি খরচে, এগুলো সবই কিন্তু সংবিধানের ওই 3য় ভাগের মৌলিক অধিকারের 27 এবং 28 নম্বর ধারার বিরোধী। শুধু তাই নয়, সংবিধানে যে সাম্যের মৌলিক অধিকার দেওয়া হয়েছে 14, 15 এবং 16 নম্বর ধারায়, সেই ধারারও এটা বিরোধী। তা স্পষ্টতই সরকার এই যে কাজগুলো করছেন, এই কাজগুলো কিন্তু সংবিধানের এই ধারাগুলোর বিরোধী। তা হাইকোর্টে মামলা হয়। এবারও আমি খবর পেয়েছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করবেন এর বিরুদ্ধে। পর্যবেক্ষণ স্তরে মাননীয় বিচারপতিরা অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু মুশকিল হচ্ছে এই পর্যবেক্ষণে কি বললেন এর কোনো আইনি মূল্য নেই। কিন্তু রায় যখন হয় তখন দেখা যায় যে আদৌ এই পুজো অনুদানটা বন্ধ হলো না, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা বন্ধ হলো না, মন্দির নির্মাণ সরকার করেই চললেন। তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট তারা কি এটা বলতে চাইছেন যে রাজ্য সরকারের সংবিধান বিরোধী কাজ করার আইনি অধিকার রয়েছে? এ প্রশ্নটা আমার থাকলো। আমি সমাজ মাধ্যমে সম্প্রতি একজন মহিলার, দেহাতি মহিলা, এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে প্রথাগত যে শিক্ষা তার নেই, তিনি ওই এলিট ক্লাসের মধ্যে পড়েন না, একেবারে দেহাতি, প্রান্তিক, অত্যন্ত গরিব একজন মহিলা, যার ওই বাক্য গঠন বা শব্দ চয়নের মধ্যে ওই এলিটনেস নেই। তিনি বলছেন, अगर न्याय भगवान से मिलता तो न्यायालय नहीं होगा, अगर विद्या सरस्वती से मिलता तो विद्यालय नहीं होगा, तो हम चाहेंगे मंदिर से ज़्यादा कॉलेज स्कूल की ज़रूरत है। जगह जगह पर सरकार मंदिर के लिए खर्चा कर रहा है, वो पैसा सरकार कॉलेज स्कूल के पे खर्चा करे, टीचर पे खर्चा करे। तो एकेबारे साधारण एकजन महिला, তিনি যে সহজ সত্যিটা করেছেন যে সরকারের কাজ মন্দির নির্মাণ, কোনো ধর্মকে উৎসাহ দেওয়ার জন্য ভাতা প্রদান, এগুলো নয়।
সরকারের কাজ হচ্ছে আমাদের যে দৈনন্দিন সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পরিকাঠামোর সমস্যা, তারপরে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা, সমস্যা, শিল্পায়ন করা, আইন শৃঙ্খলার সমস্যা, এগুলো দেখা সরকারের কাজ। সরকার দীঘায় একটা জগন্নাথ মন্দির করে দিলেন, 250 কোটি টাকা না কত টাকা খরচ হয়েছে। স্বাভাবিকভাবে মুসলিমরা এখন দাবি তুলছেন যে ওখানে মসজিদ একটা করে দিতে হবে সরকারের দাবিতে। কেন এই বিভাজনের একটা প্রক্রিয়া সরকার তো করছেন, কেন মন্দির হবে? কেন ওই 250 কোটি টাকায়, যেখানে সরকার স্কুল বন্ধ করে দিচ্ছেন, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আরও স্কুল বন্ধ হচ্ছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, প্রাথমিকে আরও 32,000 শিক্ষকের চাকরি এখন ঝুলে, কি হবে আমরা জানি না। এই পরিস্থিতিতে সরকার মন্দির করবেন, ইমাম মুয়াজ্জিন, তারপরে আপনার পুরোহিতদের ভাতা দেবেন, দুর্গাপুজোয় অনুদান দেবেন, এটা কি ছেলে খেলা হচ্ছে? সবথেকে যেটা দুর্ভাগ্যের এবং ভয়ের বিষয় সেটা হচ্ছে যে সরকার কেন এগুলো করছেন। আপনারা জানেন 2016-17 অর্থবর্ষ থেকে 21-22, 20-21 অর্থবর্ষ পর্যন্ত এনজিওগুলোকে রাজ্য সরকার দিয়েছেন 1,17,676 কোটি টাকা। তাই এনজিওতে দেয়া টাকার, সরকারি টাকার কোনো সিএজি অডিট বা কোনো রাজ্য সরকারের অডিট হয় না। এনজিওগুলো এই টাকা জুয়া খেলে খরচ করেছে, না মদ খেয়ে খরচ করেছে, না বেলেল্লাপনা করতে গিয়ে খরচ করেছে, না কোনো উন্নয়নের কাজে খরচ করেছে, এটা জানার অধিকারটুকু রাজ্য সরকারের নেই। তাই এই এনজিওগুলো পরিচালনা করে বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ, এমএলএ এরা। তা স্বাভাবিকভাবেই 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছেন এনজিওগুলোর বকলমে শাসক দলের নেতাদের পকেটে, যে ভোটে এই টাকাটা তৃণমূলের পক্ষে খাটবে। তৃণমূলের হয়ে গুন্ডা বদমাইশ কিনতে হবে, বোমা বন্দুক তৈরি করতে হবে, বিরোধীদের ভয় দেখাতে হবে, ভোট দিতে দেয়া হবে না, এর জন্য খরচ হবে। সরকার যে ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে বছরে দিচ্ছেন, বলছেন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 5 লক্ষ টাকায় আজকের দিনে কোনো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয় না। এবং সরকার যদি, সরকারের ক্ষমতা থাকে, যে কোনো একটা বছরে এই ক্লাবগুলোকে যে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন তার অডিট করুন, করলেই দেখা যাবে টাকাগুলো হরিড লুট হয়েছে। আবার এই যে 1,10,000 শুধু নয়, ক্ষেত্র বিশেষে 2,75,000 থেকে আরও বেশি, মানে যেসব কোটি কোটি টাকার পুজো, তারা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকার এই সরকারি অনুদান পাচ্ছেন। তো এই যে টাকাটা হরির লুটের মতো দিয়ে দেওয়া হচ্ছে, মানে ক্লাবগুলোকে কিনে নিচ্ছেন ঠিক ভোটের আগে, যাতে এই ক্লাবগুলো ভোটের সময় তৃণমূলের পক্ষে কাজ করে। অর্থাৎ সরকারের টাকায়, রাজকোষের টাকায়, আমার আপনার টাকায় সরকার ভোট কেনার জন্য গুন্ডা বদমাইশ কিনবেন, তৃণমূলের তথাকথিত যারা সব সম্পদ তাদেরকে অর্থ দেবেন, বোমা বন্দুক কিনবেন, আর আমি আপনি খরচ করে যাব। রাজ্য সরকার, আমি আপনাকে এর আগেই বলেছি, রাজ্য সরকার যে আমাদের ডিএটা দিচ্ছেন না, এর জন্য কোনো আর্থিক সংকট দায়ী নয়। সরকার 1,20,000 থেকে 7, 8, 9, 10 লক্ষ টাকা পুজো অনুদান হিসেবে পূজা কমিটিগুলোকে দিচ্ছেন। আপনি জানেন মিড ডে মিলে বরাদ্দ হচ্ছে কেন্দ্র রাজ্য মিলে 6 টাকা 76 পয়সা। 6 টাকা 76 পয়সায় দুপুরবেলায় কি পুষ্টিকর খাবার দেওয়া যায় আমি জানি না। একটা ডিমের দাম 7 টাকা 8 টাকা। হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে 3 বেলার ওই পথ্যের জন্য সরকার বরাদ্দ করেছেন 56 টাকা 60 পয়সা রুগী পিছু, এবং ওখানে দিতে গেলে একেবারে হাসপাতাল সুপার সহ 2-1টা বিচ্ছিন্ন ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু সেই ব্যতিক্রম ছাড়া হাসপাতালের সুপার সহ নেতা, রুগী কল্যাণ সমিতি, তাদেরকে কাটমানি দিতে হয়। অর্থাৎ রুগীদের দেওয়ার জন্য 30 টাকার বেশি পড়ে থাকে না। তা 30 টাকায় 3 বেলায় কি পুষ্টিকর খাবার দেবে? এতে এই যে মিড ডে মিলের বরাদ্দ, এই যে হাসপাতালে, সরকারি হাসপাতালে রুগী পিছু বরাদ্দ, এগুলো বরাদ্দ করতে পারছেন না, সরকারের টাকা নেই। আর সরকার দেদার উৎসবের জন্য খরচ করে যাচ্ছেন, দেদার বিলিয়ে যাচ্ছেন। আমাদের পঞ্চায়েতের একটা ট্যাক্স কালেক্টরের বেতন হচ্ছে 600 টাকা, মিড ডে মিল ওয়ার্কারের বেতন হচ্ছে 1,666 টাকা মাসে। জীবিকা সেবকরা 8 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না। বিভিন্ন পুরসভায় চুক্তি নিযুক্ত যে সমস্ত শ্রমিক, তারা কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর বেতন পাচ্ছেন না, বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন, এবং সরকার বলছে যে তাদের অর্থের অভাব। শুধু তাই নয়, সরকার স্থায়ী পদে কোনো নিয়োগ করছেন না। আমাদের জনসংখ্যার
65% বয়স হচ্ছে 34 বছরের নিচে। তারা কাজের বাজারে কাজ খুঁজছে। কেন্দ্র রাজ্য দ্বন্দ্বে 100 দিনের কাজ বন্ধ, অর্থাৎ 100 দিনের কাজে মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার যোজনায় যে 100 দিনের কাজে গ্রামীণ অদক্ষ শ্রমিকরা কাজ পেত, সে সুযোগ চলে গেছে। সিঙ্গুরে শিল্প ধ্বংসের পরে কোনো শিল্প আর পশ্চিমবাংলায় আসবে না, তারা কেউ বিনিয়োগ করছে না, অর্থাৎ শিল্প বা বাণিজ্য ক্ষেত্রে নিয়োগ বন্ধ হয়ে গেছে। সরকার স্থায়ী পদে সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী পদে নিয়োগ বন্ধ করে দিয়েছেন এবং কাজ চালাচ্ছেন ওই 2000 থেকে আরম্ভ করে 7,000, 8,000, 3,500, ভিলেজ পুলিশ 3,500, পার্শ্ব শিক্ষক, অতিথি শিক্ষক, গেস্ট লেকচারার, তারপরে আপনার চুক্তি নিযুক্ত শিক্ষক, তারপরে বিভিন্ন কর্মবন্ধু, লিফটম্যান, এই সমস্ত বিভিন্ন পদে, ভিলেজ পুলিশ ওই 2000 থেকে খুব বেশি হলে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছেন। কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদেরকে কাজ করিয়ে নিয়ে যাচ্ছেন এবং একদম কৃতদাস মালিকের ঢঙে। তাদের না আছে পেনশন, না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে মেডিকেলের সুবিধে, না আছে ছুটি, কিচ্ছু নেই। এবং কর্মসংস্থানহীনতার এই যে একটা আবহাওয়া তৈরি করে দিয়েছেন সরকার, যে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, বেকার যুবক যুবতীরা শিক্ষিত, এবং তারা বাধ্য হচ্ছেন এই কাজটা নিতে। সরকার কৃতদাসের ভূমিকায় কাজ করছেন, সরকারের ভূমিকাটা কৃতদাস মালিকের। তাই এদের মাইনেটা বাড়ানো যায় না, এদের অন্তত একটা সম্মানজনক বেতন দেয়া যায় না, সরকার লুট করছে। মানে আমরা কি বলবো, এই সরকারকে ধিক্কার জানানোর অতিরিক্ত আমাদের কাছে আর কিছু নেই। সব থেকে যে বড় বিষয়টা আমাকে বলতেই হবে, এটা কিন্তু একটা মানে ধর্মীয় আঙ্গিকে একটা বড় অবমাননা। আপনি বিস্তারিত বলার সুযোগ আপনাদের এখানে নেই, আমি আপনার পাঠকদের উদ্দেশ্যে বলছি। ডক্টর নজরুল ইসলাম মুসলমানদের করণীয় বলে একটা বই লিখেছেন। সেই বইয়ে উনি বিস্তারিতভাবে বলেছেন, মুসলিমরা তারা মূর্তি পুজোর বিরোধী এবং মূর্তি পুজোকে তারা পাপ কাজ বলে মনে করেন। তাহলে এই যে দুর্গাপুজোয় যে অনুদান দেওয়া হচ্ছে, এই অনুদান তো মূর্তি পূজার, তা যেটাকে মুসলিমরা পাপ কাজ বলে মনে করেন। তাহলে রাজকোষের করের টাকায় তো ওই মুসলিমদের টাকাও আছে, তা কেন তাদেরকে বাধ্য করা হচ্ছে টাকা দিতে যেটা তাদের ধর্মে পাপ কাজ? আবার ধরুন এই ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেয়া হচ্ছে, তা এই ভাতাটা কারা দিচ্ছে? চাটুজ্জে বাণিজ্যে ঘোষ বোস মিত্র এরা দিচ্ছে, তা এদের টাকাটাও আছে করে। তা এরা তো ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, এরা তো পৌত্তলিক, এরা তো পুতুল পুজোয় বিশ্বাস করেন। তাহলে এদের টাকায় যখন ইমাম মুয়াজ্জিনদের ভাতা হচ্ছে এবং তারা যখন নামাজ পড়াচ্ছেন, সেই নামাজটা কি জায়েজ হচ্ছে? এটা নজরুল ইসলাম প্রশ্ন তুলেছেন। অর্থাৎ ধর্ম নিয়ে একটা ছেলে খেলা মমতা ব্যানার্জি করছেন। আপনি চিন্তা করুন দুঃসাহসটা কোন জায়গায়। উনি বিভিন্ন রোজার সময় এর সময় ওই ধরা চুড়ো পরে ডেকোরেটরের দোকানে চলে যান, গিয়ে ওই সাদা টুপি ফুপি ইত্যাদি পরে, সাদা চাদর ফাদর পরে গিয়ে আল্লাহ আকবর, ওই খোদা হাফেজ, এইসব যাতা বলেন। মানে ওই ধর্মটাকে অসম্মান করেন। 1 মাস না খেয়ে, সারা দিন না খেয়ে সন্ধেবেলা যখন তারা উপবাস ভাঙেন, তাদের একটা ত্যাগের, এটা একটা ধর্মীয় আচার, চরম ত্যাগ শিকার। সেখানে ভরপেট খেয়ে গিয়ে ঢেকুর তুলতে তুলতে তিনি যে ধর্মে বিশ্বাস করেন না সেই ধর্মে গিয়ে করছেন কেন? তাকে প্রমাণ করতে হবে তিনি মুসলিম মসিহা। আবার আপনি দেখবেন রেড রোডে কার্নিভাল হয়, দুর্গাপুজোর প্রতিমাগুলো লাইন দিয়ে যাচ্ছেন স্যালুট করতে করতে, স্যালুট করতে করতে, আর মাননীয় সম্রাজ্ঞীর মতো ওই দেবরাজ ইন্দ্রের মতো ওই স্যালুট নিচ্ছেন। ইয়ার কি হচ্ছে? আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কথা বলি, এটা শুধু সংবিধান বিরোধী নয়, এটা ধর্মীয় অবমাননা। এবং এই আর্থিক সংকটের দিনে সরকার যখন কাজ চালাতে পারছেন না, রাস্তাঘাটের অবস্থা দেখেছেন, সরকার কিচ্ছু করতে পারছেন না, সরকার দিয়ে দিতে পারছেন না কর্মচারীদের। আর সেখানে সরকার পেনশনারদের অবস্থা ভাবুন তো, কেউ 2,200, কেউ 2,300, কেউ 3600, কেউ 3,000 টাকা পেনশন পান। তারা এই দিনের পর দিন ওষুধের দাম বাড়ছে, তারা ডাল ভাতটুকু জোগাড় করতে পারছেন না, তাদের টাকাটা আটকে রেখে দিয়েছেন। আর এইভাবে দুর্গাপুজোগুলোকে মোৎসব করার জন্য টাকা দেবেন, এবং এটা একটা দুর্নীতিও বটে। কেন? দেখবেন সরকার প্রথমবার দিলেন যখন কোভিড কালে, তখন বললেন ওই কোভিডের কিট কিনবে, তারপরে মাস্ক কিনবে, তারপর স্যানিটাইজার কিনবে, এগুলো বিলি করবে। আপনি খোঁজ নিন, এর তো কোনো অডিট হয় না, কোনো পুজো কমিটি কিচ্ছু কেনেনি, তারা একটা মন গড়া হিসেব দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা মন গড়া মিথ্যে হিসেব, এবং সেটা সরকার গ্রহণ করেছেন।
আবার ধরুন এই যে গতবারে হলো পথ নিরাপত্তার জন্য, তা কোনো পুজো কমিটি কিচ্ছু করেনি এবং একটা হিসেব দিয়ে দিয়েছে তারা পথ নিরাপত্তায় এই খরচ করেছে। এবারে আবার বলেছেন গরিবদের নাকি শাড়ি দিতে হবে, তো এরকম একটা হিসেব দিয়ে দেবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তিনি ক্লাবগুলোকে বলছেন তোমরা দুর্নীতি করো, তোমরা একটা মিথ্যে হিসেব দাখিল করে দাও, আমার সরকার সেটা গ্রহণ করবে। উনি নিজে, ওনার সরকার, ওনার নেতৃত্বাধীন সরকার দুর্নীতিগ্রস্ত। আগে আপনি দেখতেন বিভিন্ন জায়গায় লেখা হতো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সততার প্রতীক। এখন অতি বড় তৃণমূল সমর্থকও ওই কথাটা বলেন না। মানে তারাও আজকে বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক নন, দুর্নীতির প্রতীক। তা উনি দুর্নীতি করুন, কিন্তু রাজ্যবাসী কেন তার জন্য ভুগবে? চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে উনি কেন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন? আমরা এটার সার্বিক বিরোধিতা করছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমার বিনীত আবেদন, আপনারা দুটো জিনিসের একটা করুন। আমি বলছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? 2012 সালে যখন বিধানসভার 75তম পূর্তি উৎসব হলো, বিধানসভার ভিতরে সরকারি নথিভুক্ত বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকাল বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে, অনেক বিচারের রায় টাকা নিয়ে দেয়া হচ্ছে। একটা ভয়ঙ্কর অভিযোগ। উনি কোনো সুনির্দিষ্ট তথ্য তুলে ধরলেন না, কিন্তু সমস্ত বিচারপতিদের গায়ে এই কলঙ্ক তিলকটা কপালে এঁকে দিলেন যে তারা টাকা নিয়ে রায় দেয়। তা রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে একটা স্বতঃস্ফূর্ত বা সুমোটো মামলা করার জন্য পিটিশন করেছিলেন। তা তখন প্রধান বিচারপতি ছিলেন যিনি জাস্টিস অরুণ কুমার মিশ্র। তা তার বেঞ্চে শুনানি হলো, মামলাটা তিনি গ্রহণই করলেন না। অর্থাৎ এই সাহস তার হলো না। তাহলে কি এই বেঞ্চ, জাস্টিস তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরুণ কুমার মিশ্রের বেঞ্চ কি এই আশঙ্কা প্রকাশ পেয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মুখ খোলেন তাহলে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে যাবে? একজন সাধারণ মানুষ হিসেবে আমার তো এটা মনে হবে, কারণ এর থেকে বড় আদালত অবমাননা তো হতে পারে না। একজন যদি রাম শ্যাম যদু মধু হরি তারা যদি বলতো, চায়ের দোকানে কেউ যদি গল্প করতে করতে বলতো, তার একটা মাত্রা। কিন্তু একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক, রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে আছেন, তিনি বিধানসভায় নথিভুক্ত বিবৃতিতে তিনি বলছেন যে বিচারের রায় টাকা দিয়ে হবে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট একটা স্বতঃস্ফূর্ত মামলা করবে না? অথচ অমিতাভ লালা, তার গাড়িটা আসতে একটু দেরি হয়েছিল, আদিবাসী মিছিলে আটকে গিয়েছিল, তা যথারীতি ওই হয়েছিল কি বলে আপনার আদালত অবমাননার মামলা করে দিয়েছিলেন। তা এত তুচ্ছ কারণে যদি আদালত সুমোটো আদালত অবমাননার মামলা করতে পারে, সেখানে আদালত অবমাননার মামলা হওয়া সত্ত্বেও কেন মমতা ব্যানার্জিকে রেহাই দিলেন কলকাতা হাইকোর্ট? এবারেও আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, মহামান্য কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিন, হয় বলুন এই কাজটা সংবিধান বিরোধী, এই কাজ বন্ধ করতে হবে, একদম বন্ধ করে দিন। আর না হলে বলে দিন রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই রাজ্য সরকারের সংবিধান বিরোধী কাজ করার আইনি অধিকার রয়েছে। আমরা বুঝে যাব সরকার সংবিধানের বিরোধী যে কোনো কাজ করতে পারেন, এই অধিকার, আইনি অধিকার তার রয়েছে। কিন্তু দয়া করে মহামান্য কলকাতা হাইকোর্ট আর ওই দীর্ঘসূত্রতা দেখিয়ে পুজো চলে যাবে, তারপর আর মামলার শুনানির কোনো গুরুত্ব থাকবে না, এই জিনিসটা করবেন না। মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এটা আমার স্বনির্বন্ধ আবেদন।